নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি, গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন, যাদের সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে টেন্টেড ঘোষণা করেছেন, বলেছেন তারা স্কুলে যেতে পারবেন না, তাদের জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছিলেন। গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য। গ্রুপ সি তারা 25,000 টাকা পাবেন, গ্রুপ ডি তারা 20,000 টাকা পাবেন, যতদিন না এই ইন্টার মামলাটার ফয়সালা হয়, অর্থাৎ রিভিউ পিটিশন শেষ পর্যন্ত ফয়সালা হয়, ততদিন পর্যন্ত তাদের জন্য এই ভাতাটা দেওয়া হবে, এই অ্যালাউন্সটা দেওয়া হবে। প্রশ্ন অনেক উঠেছিল যে একই স্কুলে প্যারা টিচাররা যেখানে 10,000 কিংবা 13,000 টাকা মাইনে পান, সেইখানে দাঁড়িয়ে একজন গ্রুপ ডি স্টাফ সেই স্কুলেই বাড়িতে বসে 20,000 টাকা পাবেন কোন যুক্তিতে? কিংবা ক্লারিক্যাল পোস্টে কাজ করা একজন গ্রুপ সি বাড়িতে বসে 25,000 টাকা পাবেন কোন যুক্তিতে, যখন একজন প্যারা টিচার আপার প্রাইমারিতে 13,000 টাকা পান, প্রাইমারিতে 10,000 টাকা পান? প্রশ্ন এরকম অনেক উঠেছিল যে সিভিক ভলেন্টিয়াররা 12 বছর চাকরি করার পরও তারা 9,500 থেকে 10,000 টাকা মাইনে পান সরকারি চাকরি করেও। প্র্যাকটিক্যালি তো তাদেরও সরকারি চাকরি। সেইখানে দাঁড়িয়ে সরকার কি করে যাদের দুর্নীতির জন্য চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে সরকার এইভাবে লিবারেল হয় এবং সরকার এদের জন্য 20,000 টাকা 25,000 টাকা অ্যালাওয়েন্স ঘোষণা করেন, একদম লিখিতভাবে যারা চাকরি চলে গেছেন তাদের নামে গেজেট নোটিফিকেশন করে রাজ্যপালের নামে ঘোষণা করিয়ে সরকার এই ঘোষণা কি করে করে? প্রশ্নটা উঠেছিল স্বাভাবিকভাবে জনমনে। অসংখ্য বেকার যারা চাকরি পাননি সরকারি অব্যবস্থার জন্য, তাঁদেরও তো তাহলে এই 20,000 25,000 টাকা করে ভাতা পাওয়া উচিত। কিংবা ধরুন ওই গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েরা বসেছিলেন তাঁদেরও তো ভাতা পাওয়া উচিত, কারণ তারা তো এই দুর্নীতির জন্যই তারা চাকরিটা পাননি। কিংবা ধরুন যে 22 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে, যাদের মধ্যে 25,753 জন সৌভাগ্যবান হয়েছিলেন এবং সেখানে দুর্নীতি হয়েছিল বলে এই 22 লক্ষর বাকি ছাত্রছাত্রীরা তারা চাকরি পাননি, তো তাহলেও তো তাদেরও 20 থেকে 25,000 টাকা ভাতা পাওয়া উচিত। এই প্রশ্নটা জনমনে উঠেছিল এবং স্বাভাবিকভাবে বেশ কিছু যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তাদের মধ্যে কেউ সরাসরি কলকাতা হাইকোর্টে এটা নিয়ে মামলা করেন এবং আজকে ছিল তার শুনানি জাস্টিস অমৃতা সিনহার ঘরে। সেখানে সওয়াল হলো, সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করলেন। আমি তার বক্তব্য দিয়ে শুরু করলাম, তার পুরো বক্তব্যটা শেষকালে শোনাবো এবং তারপর দেখলাম যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও জাস্টিস অমৃতা সিনহার ঘরে পাল্টা প্রত্যুত্তর দিতে উঠলেন এবং শেষ পর্যন্ত জাজমেন্ট রিজার্ভ থাকলো। সরাসরি এই বিষয়টা চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টে। কী হতে পারে সেটা তো জজ সাহেব বলবেন, সেটা আমাদের বলা সম্ভব নয়। কিন্তু আজকে সরকার বেশ কঠিন প্রশ্নের মুখে পড়েছেন, কঠিনতম প্রশ্নের মুখে পড়েছেন, কারণ এটা তো পরিষ্কার জজ সাহেবরা নিজেরাও, মহামান্য বিচারপতিরা তারাও বোঝেন যে চোরেদের কাছ থেকে যে টাকা তৃণমূল কংগ্রেস নিয়েছে সেই টাকা পাচ্ছে যাতে ফেরত না দিতে হয়, তার জন্য তাদের কম্পেনসেট করার জন্য, তাদের মুখ বন্ধ করার জন্য 20,000 টাকা 25,000 টাকা করে দিচ্ছেন। দিন, 22 লক্ষ ছেলেমেয়েকে 20,000 25,000 করে দিতে অসুবিধাটা কোথায়? তারা কি দোষ করেছিল পরীক্ষা দিয়ে? এই প্রশ্নটা তো স্বাভাবিক কারণেই উঠবে। ধরুন এই দুর্নীতি করে সাদা খাতা জমা দেওয়া তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা পর্যন্ত দর উঠেছিল শিক্ষকতার চাকরি কিংবা গ্রুপ সি গ্রুপ ডির চাকরি। সেই টাকাটা তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে টাকাটা দেওয়ার ফলে শেষ পর্যন্ত তাদের চাকরি হয়েছিল, কিন্তু আজকে তাদের চাকরি চলে গেল একদিকে, অন্যদিকে আবার তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ারও নিদান দিয়েছেন সুপ্রিম কোর্টের একাংশের কাছে, যারা স্পেসিফিক্যালি টেন্টেড, যাদের একদম চিহ্নিত অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হয়েছেন। ফলত স্বাভাবিকভাবে এই নিয়ে বিস্তর প্রশ্নের মুখেই এই মামলাটা হয় এবং এই মামলাতে মহামান্য বিচারপতি যখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্লিট করতে ওঠেন দুপুর 2টোর সময়, আমি লাইভ স্ট্রিমিংটা শুনছিলাম, সেখানে পরিষ্কারভাবে বললেন যে টাকা দেওয়ার যৌক্তিকতাটা কী বলুন। সরাসরি প্রশ্ন করছিলেন মহামান্য বিচারপতি, বলছেন তারা ঘরে বসে বসে টাকা পেয়ে যাবেন, কতজনকে দিচ্ছেন আপনারা? বলেছেন অতীতে কোন কোন ঘটনায় এইভাবে টাকা দিয়েছেন আপনারা, যারা পাবেন তাদের দিক থেকে কি প্রতিদান সরকার পাবে, যে সরকারের কোষাগার থেকে এই টাকাটা যাবে। এর জন্য এরা যে বেকারদের জন্য এই জাতীয় 20,000 25,000 টাকার কোনো প্রকল্প আপনাদের আছে? তখন মহামান্য বিচারপতিকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলার চেষ্টা করেন যে এটা ওই যতদিন না এই রিভিউ পিটিশনগুলো ফাইনাল হয় ইন্টারিম পিরিয়ডের জন্য এই টাকাটার ব্যবস্থা করা হয়েছে। তখন স্বাভাবিকভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বললেন যে একটার পর একটা রিভিউ পিটিশন ফাইল হয়ে যাবে, যতদিন না মামলা মেটে ততদিন পর্যন্ত সরকারি কোষাগার থেকে এই টাকাটা বেরিয়ে যাবে। এসিতে একটার পর একটা মামলা তো হবে, আর এটা কি চলতে থাকবে? প্রশ্ন হলো যে মহামান্য বিচারপতিরও চোখে লেগেছে পুরো ব্যাপারটা। আমি আজকে লাইভ স্ট্রিমিংটা শুনতে মনে হলো যে কোনো একটা জায়গায় সরকার তো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমার দলের নেতারা টাকাটা নিয়েছে, সেই টাকাটা যাতে ফেরত না দিতে হয়
তারা যাতে রিভোল্ট না করে সেই জন্য শেষ পর্যন্ত তাদের জন্য একটা অ্যালাউন্স বাড়িতে বসে বসে তারা মাসে 20,000 কি 25,000 টাকা পাবে। ফলত স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে আজকে মহামান্য বিচারপতির সামনে পড়েন এই অ্যাডভোকেট জেনারেল, কিন্তু আমতা আমতা করছিলেন, স্পেসিফিক্যালি উত্তর দিতে পারছিলেন না। অ্যাডভোকেট জেনারেল সম্ভবত বলার চেষ্টা করলেন যারা যারা মামলা করেছেন তাদের মামলা করার এখতিয়ার আছে কিনা এটা নিয়ে, অর্থাৎ দুর্নীতিটা দুর্নীতি থাক, মামলা যদি করে কেউ তাহলে সেই মামলার কে করেছেন কেন করেছেন তাদের অধিকার নিয়ে প্রশ্ন করছে সরকার বা নবান্ন বা কালীঘাট বা মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছেছে পুরো ব্যাপারটা। আমার কোনো একটা জায়গায় মনে হলো যে সরকার কিন্তু বিচারালয়ে ধরা পড়ে গেছেন। আমি সেটাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলাম, কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে সরকার বেশ প্যাঁচে পড়ে গেছে, সংকটে পড়ে গেছে এই মামলাটা করার জন্য? আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর করা মামলায় সিনিয়র হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আইনি সওয়ালটা করলেন। আমি আজকের এই পর্বে সরাসরি যোগাযোগ করেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমি সরাসরি তাকে এই প্রশ্নগুলোই করেছিলাম, যে প্রশ্নগুলো নিয়ে কলকাতা হাইকোর্টে লাইভ স্ট্রিমিংটা আজকে জাস্টিস অমৃতা সিনহার ঘরে শুনছিলাম। দুটো পর্বে হয়েছে, টিফিনের আগে, লাঞ্চ পিরিয়ডের আগে, আবার লাঞ্চ পিরিয়ডের পরে, এবং সেখানে সওয়াল করছেন রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল। বেশ বিড়ম্বনার মধ্যে পড়ছিলেন, বুঝতে পারছিলেন যে এই চুরির নির্দেশ আটকানো বেশ মুশকিল, মানে চুরির নির্দেশটা বহাল রাখাটা খুব মুশকিল। ফলত তিনি তার মতো সাধ্যমতো সওয়াল করছেন, আর পাল্টা বিকাশবাবুও যথাসাধ্য যা যা যুক্তি দিয়ে সাংবিধানিক প্রশ্নগুলো তুললেন আজকে বিচারালয়ের মধ্যে, সেটাও খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে। আমি সরাসরি এই বিষয় নিয়েই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেছিলাম, কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। আজকে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, সেখানে আপনারা সওয়াল করলেন এবং জাজমেন্ট রিজার্ভ থাকলো। তো এক্স্যাক্টলি আপনাদের লজিকটা কি ছিল 20,000 25,000 টাকা দেওয়ার ব্যাপারটা? দেখুন, বিষয়টা খুব ছোট এবং সাংবিধানিক। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দুর্নীতির দায়ে সমস্ত চাকরি বাতিল করে দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন যে যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই ক্যাটাগরিও তারা ঠিক করে দিয়েছেন। তাদের সকলের থেকে তারা এতদিন পর্যন্ত যে টাকা উপার্জন করেছেন সব ফেরত নিতে হবে, সরকারি কোষাগারে টাকা ফেরত দিয়ে দিতে হবে সুদ সহ। সুপ্রিম কোর্ট এতটাই কড়া ছিলেন কলকাতা হাইকোর্টের মতোই দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু যারা দুর্নীতির শিকার হয়েছেন, সরাসরি যুক্ত নন, তাদের টাকা ফেরত দিতে হবে না। এবং এটাও বলেছেন যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় সবাই তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এমন একটা মন্তব্য করেছে। এখন সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করার, সম্মান জানানো, এটাও একটা সাংবিধানিক দায়িত্ব সমস্ত সংস্থার। তা না হলে আইনের শাসন থাকে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা সম্পূর্ণরূপে এই সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করে এই দুর্নীতিগ্রস্তদের বাঁচিয়ে রাখবার জন্য সরকারি টাকা খরচা করে একটা স্কিম চালু করলেন, তাদের দিতে হবে 20 বা 25। কিসের ভিত্তিতে 20, কিসের ভিত্তিতে 25, এবং তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার পরিবর্তে তাদের সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হবে। এটা পরিষ্কারভাবে দুর্নীতি করেছে সরকার, এবং সেই দুর্নীতিকে আড়াল করবার জন্য একটা ব্যবস্থা করা হলো যাতে ওই সমস্ত যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তারা বিক্ষুব্ধ না হন। এটাই তো পরিকল্পনা। অর্থাৎ এটা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সরকারের পক্ষে এটা করা যায় না। আজকে দেখলাম মহামান্য বিচারপতি বেশ কিছু প্রশ্নের মুখে ফেললেন অ্যাডভোকেট জেনারেলকে, যে টাকা দেওয়ার যৌক্তিকতা, ঘরে বসে টাকা পাবেন কিনা, অতীতে কোন কোন ঘটনায় পেয়েছেন, যারা পাবেন তাদের থেকে কি প্রতিদান সরকার পাবেন। ফলত যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো তো দেখলাম সরকার পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল ঠিক উত্তরটা দিতে পারলেন না পরিষ্কারভাবে, যেটা মহামান্য বিচারপতি চাইছিলেন। তো এবার এটা ধরুন, এই মামলায় যে রায়টাই হোক না কেন, এর সঙ্গে কি ওই টেন্টেডদের টাকা ফেরত দেওয়ার প্রশ্নটাও কি এবার প্রাসঙ্গিক হয়ে যাবে না? সেটা তো আছেই। এ নিয়ে তো আমাদের একটা কন্টেম্পট মামলা আছে, সেটা সুপ্রিম কোর্ট এই ছুটির পরে খুললে পরে তখন সেটা আসবে সুপ্রিম কোর্টের কাছে। টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা না করার জন্য সুপ্রিম কোর্ট যাতে করা ব্যবস্থা নেন, সেটা আমরা আবেদন করবো সুপ্রিম কোর্টের কাছে। আজকে কি মনে হলো সরকার একটু নার্ভাস, ইস্যুটা এইভাবে আপনারা রেজ করলেন? দেখুন, এই নিয়ে কোনো মন্তব্য করি না, আমি করবো না। আমি সাংবিধানিক দিক থেকে যত সওয়াল হওয়া দরকার চেষ্টা করেছি, এখন আদালত যে বিচার করবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।